আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত পার্ট টু, পড়াশোনা মনে রাখার যে বিষয় নিয়ে আমি কথা বলতেছিলাম সেটার পার্ট টু। এর আগে পার্ট ওয়ানে মূলত আমি ওই যে কিছু সায়েন্টিফিক টেকনিক এবং কিছু ফ্যাক্টর পড়াশোনার ক্ষেত্রে যেগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরকম কিছু ফ্যাক্টর নিয়ে কথা বলছিলাম। এইগুলো মূলত আমার নিজস্ব এক্সপেরিয়েন্স থেকে আমি শিখছি এবং কিছু মানে আমি মানে কিছু রিসার্চ করে বা কিছু যা নিজে শিখছি ওইখান থেকে মূলত আমি চেষ্টা করছি শেয়ার করার। তো আজকের আমি বলছিলাম যে এই ভিডিওটার দুইটা পার্টে হবে। আজকের ভিডিওটা হলো পার্ট টু। যারা পার্ট টুটা দেখো, পার্ট ওয়ানটা দেখো নাই, তারা পার্ট ওয়ানটা দেখে আসলে এরপর এই ভিডিওটা দেখলে মনে হয় বেশি ভালো হবে। তো চেষ্টা করবো পার্ট ওয়ানটা দেখা। ওইটাতে আমি যথেষ্ট টাইম নিয়ে ওই মানে টেকনিকগুলো কী এবং ফ্যাক্টরগুলো কী কী বোঝানোর চেষ্টা করছি। তো এখন আজকে মূলত আমরা পার্ট টু নিয়ে আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয় যদি দিতে চাই তাহলে আমি ফাহিমুজ্জামান মাহিম, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে এবং এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট। আচ্ছা, তো আমরা শুরু করি বিসমিল্লাহ। প্রথমত আমি যে বিষয়টা লিখে রাখছি সেটা হলো একটা নির্দিষ্ট রুটিন ফলো করতে হবে। তো নির্দিষ্ট রুটিন বলতে আমি এমন না যে কি মানে একটা রুটিন বানাবো মানে টাইম টু টাইম যে এবং এটা প্রত্যেকদিন সেমভাবে ফলো করবো, বিষয়টা ওরকম না। মানে রুটিন তো মানে আমাদের প্রত্যেক দিনের কাজ তো এবং প্রত্যেক দিনের যে সিচুয়েশন ওইটা এক এক সময় এক এক রকম হতে পারে। কিন্তু আমি যেটা চেষ্টা করবো সেটা হলো আমার রুটিনের ক্ষেত্রে যাতে কিছু বিষয় সবসময় সেম থাকে, ঠিক আছে, এবং ওই বিষয়গুলো সেম রাখে আমি বাকিগুলো মডিফাই করতে পারবো, মানে বাকি কাজগুলো আমার প্রত্যেক দিনের কাজ অনুযায়ী আমি সাজাতে পারবো। তাহলে প্রথমত যে বিষয়টা আমি খেয়াল রাখবো সেটা হলো সলাৎ। আমি গত ভিডিওতে বলেছিলাম যে সলাতের গুরুত্ব তো অনেক। তার মধ্যে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো সলাৎ আমাদেরকে কনসিস্টেন্সি অর্থাৎ লেগে থাকা এবং ডিসিপ্লিন শেখায়। মানে কারণ আমরা সালাতের ক্ষেত্রে মানে কি আমাদের ৫ ওয়াক্ত সালাত প্রত্যেক দিন সময় মতো, তাই না, নির্দিষ্ট টাইমে শেষ করতে হয়। তো সালাতের ক্ষেত্রে আমি চেষ্টা করব আমার রুটিনের ক্ষেত্রে যাতে সালাদটা পিলারের হিসেবে কাজ করে, পিলার হিসেবে, ঠিক আছে। কেন পিলার বলতেছি, কারণ আমার অন্যান্য কাজগুলো যাতে সালাতের সাথে ফিট করে। এমন না যে মানে আমার কাজগুলা আগে থাকবে এবং ওইটার সাথে আমি মানে সালাদটা পড়তে পারলে পড়ছি, না পড়লে নাই, অর্থাৎ অপশনাল হিসেবে ওরকম না। আমার রুটিনের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে আমার নিজের রুটিনেও সালাদ সবসময় কম্পালসারি, ঠিক আছে। সালাদটা সবসময় কম্পালসারি থাকবে, ওইটার সাথে অন্যান্য কাজগুলো আমি কম্বাইন করে করার চেষ্টা করব। তাহলে ওই ক্ষেত্রে দেখা যাবে আমাদের কাজগুলো সুন্দর করে টাইম মতো হবে এবং আমরা দেখা যাবে টাইম মতো কাজটা করতে পারবো। কেন? কারণ সালাদ তো আমাদের টাইম মতো পড়তে হয়। তাহলে ওই হিসেবে যদি আমি টাইম দিয়ে সব কিছু মানে আমার কাজগুলো সাজাতে পারি তাহলে ওটা আমার কাজের ক্ষেত্রে অনেক এফেক্টিভ হবে। এরপর যে বিষয়টা সেটা হলো ঘুমের বিষয়টা আমি আগে বলেছিলাম যে ঘুমের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো যে আমরা রাতে দেরি করে ঘুমাই, সকালে দেরি করে উঠি। তো অনেকে কী করে, আমরা গভীর রাত জেগে পর্যন্ত পড়াশোনা করি। তো মনে করি যে মানে এটা তো আমি পড়াশোনা করতেছি। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি রাতে অনেকক্ষণ দেরি করে ঘুমিয়ে পড়াশোনা করো বা রাতে অনেকক্ষণ পড়াশোনা করে ঘুমাচ্ছ, এরপর তুমি সকালে দেরি করে উঠতেছো। তাহলে আমি যদি তোমাকে আরেকটা অপশন দিই যেটা কিন্তু বেটার অপশন, সেটা হলো তুমি রাতে একটু তাড়াতাড়ি ঘুমাও, ওইদিকে সকালে তাড়াতাড়ি উঠো। তাহলে কী হবে, তুমি যে রাতে যে সময়টা পড়তেছো ওইটা তুমি সকালে তাড়াতাড়ি উঠলে সময়টা তো পেয়ে যাচ্ছ, তাই না। আবার এই ক্ষেত্রে সকালের টাইমটাতে কিন্তু বেশি বারাকাত, ঠিক আছে। তাহলে সকালের টাইমটাতে পড়লে ওইটা বেশি ইফেক্টিভ হবে। ওই ক্ষেত্রে আমাদের পরিবেশটাও ভালো থাকে, মাইন্ডটাও কিন্তু ওই ক্ষেত্রে ভালো কাজ করে। ওটা তুমি চাইলে দেখতে পারো। তাহলে এটা কিন্তু বেটার অপশন, অর্থাৎ রাতে দেরি করে মানে বেশিক্ষণ পড়াশোনা করে দেরি করে ঘুমিয়ে সকালে দেরি করে ওঠার চেয়ে, ওই অপশনটার চেয়ে রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে অর্থাৎ 10টা থেকে 11টার মধ্যে ঘুমিয়ে এদিকে সকালে এই 5টা বা এর আশেপাশে উঠে পড়াশোনা করতে গেলে ওইটা আরও বেশি ইফেক্টিভ হয়। এরপর যে বিষয়টা সেটা হলো টাইম অ্যান্ড প্লেস। টাইম অ্যান্ড প্লেস বলতে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি সেটা হলো মানে আমরা এই পড়াশোনার ক্ষেত্রে সবসময় একই টাইমে এবং একই প্লেসে, অর্থাৎ আমি যে জায়গায় পড়াশোনা করি সবসময় এবং যে সময়ে পড়াশোনা করি ওইটা সেম রাখার চেষ্টা করবো। তাহলে এক্ষেত্রে আমাদের ব্রেইনের সিগন্যালটা ওইভাবে কাজ করবে। কারণ আমাদের বায়োলজিক্যাল ক্লক বলে একটা বিষয় আছে মানে আমাদের শরীরে, অর্থাৎ আমরা যখন একই মানে যে সময় দেখা যায় যে আমরা যে কাজটা করি ওই সময় কিন্তু আমাদের ব্রেন এভাবে সিগন্যাল দেয়। দেখবা যে তুমি যদি প্রত্যেকদিন একই টাইমে তুমি রাতের খাবার খাও বা একই টাইমে তুমি খাবার খাও আর কি, তাহলে দেখা যাবে যে ওই টাইমটা আসলেই দেখবে তোমার একটু খিদা লাগতেছে বা তোমার খাবার খাওয়ার একটা ইচ্ছা জাগে। তাহলে ওটা কেন হয়? এটা মূলত আমাদের বায়োলজিক্যাল ক্লকের কারণে হয়। তো
তো এক্ষেত্রে আমরা পড়াশোনার ক্ষেত্রে ওই জিনিসটা কাজে লাগাতে পারি। অর্থাৎ আমরা যদি একই টাইমে এবং একই প্লেসে সবসময় মানে পড়তে বসি, তাহলে ওইটা আমাদের ব্রেনটা ওভাবে সিগন্যাল দিবে, ঠিক আছে? এরপরে যেটা খেয়াল রাখবো 2 নাম্বার বিষয়, সেটা হলো নতুন পড়ার ক্ষেত্রে। নতুন পড়ার ক্ষেত্রে যেটা খেয়াল রাখবো, আমরা চেষ্টা করি সবসময় বেশি পড়ার। হ্যাঁ, মানে আমরা কোয়ান্টিটিকে বেশি প্রাধান্য দিই আর কি, কিন্তু আমার মতে আমরা চেষ্টা করব সেটা হলো কোয়ালিটিটাকে বেশি প্রাধান্য দেওয়া। অর্থাৎ আমাদের যদি পড়া কমও হয়, অর্থাৎ আমি হয়তো টার্গেট ছিল একটা চ্যাপ্টার পুরো পড়ার আজকে, কিন্তু আমি এটা হচ্ছে আমার কোয়ান্টিটিক্যালি হিসাব, কিন্তু আমি চ্যাপ্টার পুরো পড়তে না পারলেও আমি যতটুকু পড়ছি ওটা আমি ভালো মতো বুঝে পড়ছি, তাহলে ওটা কিন্তু আমার কোয়ালিটি, ঠিক আছে? অর্থাৎ আমি যখন একটা পড়া বুঝে পড়বো, এই যে এখানে আমি টেকনিক লিখে রাখছিলাম, সেটা হলো কি ফাইনম্যান টেকনিক। অর্থাৎ ফাইনম্যান টেকনিকটা কি আমি বলছিলাম গত ভিডিওতে, যে তুমি এমনভাবে একটা পড়া বুঝে পড়বা যে তুমি আরেকজনকে বোঝাতে পারবে, তাহলে ওইটা হচ্ছে আমার ফাইনম্যান টেকনিকটা। তাহলে এক্ষেত্রে এই টেকনিকটা কিন্তু আমার অনেক বেশি কাজে দিবে, ঠিক আছে? তাহলে আমরা সবসময় চেষ্টা করবো কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটিটা যাতে আমার বেশি হয়, অর্থাৎ আমার পড়া কম হলেও যাতে আমি পড়াটা মানে ভালোভাবে বুঝে পড়তে পারি, ঠিক আছে? আর পড়া বোঝার ক্ষেত্রে আরও কিছু বিষয় কাজে লাগাতে পারি, সেটা হচ্ছে মাইন্ড ম্যাপিং, ঠিক আছে? মাইন্ড ম্যাপিং বিষয়টা হলো তুমি একটা চ্যাপ্টার পড়ার আগে ওই চ্যাপ্টারের একটা চ্যাপ্টার ম্যাপ তৈরি করে ফেলবা। কি বলছি? চ্যাপ্টার ম্যাপ। চ্যাপ্টার ম্যাপ চ্যাপ্টার ম্যাপটা হলো তুমি একটা মানে অধ্যায় পড়ার সময় শুরুতে যদি ওই অধ্যায়ে কী কী আছে, কী কী টপিক নিয়ে আলোচনা করা হয়েছে, এটা যদি একটা সুন্দর করে একটা ম্যাপ এর মতো করে লিখে লিখে ফেলতে পারো, তাহলে ওই পুরো চ্যাপ্টারে কী কী আছে এটা তোমার মাইন্ডের মধ্যে চলে আসবে একবারে। মানে একবার তুমি চোখে দেখলেই, চোখ বোলালে বুঝে যাবা যে ওই চ্যাপ্টারের মধ্যে কী কী আছে। তো এটা কিন্তু এটাকে মাইন্ড ম্যাপিং বলে। এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা ওয়ে। হ্যাঁ, আর এক্ষেত্রে আমরা পড়ার ক্ষেত্রে আরও কিছু টেকনিকের কথা আমি গত ভিডিওতে বলেছিলাম, সেটা হলো পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিকটা হলো আমরা পড়ার মাঝে গ্যাপ দিয়ে দিয়ে পড়বো, ঠিক আছে? মানে এমন না যে টানা পড়ে যাব, পড়ার মাঝে একটু একটু গ্যাপ, মানে 5 মিনিট বা 5-10 মিনিট করে একটু একটু আমরা গ্যাপ দিয়ে পড়বো। আচ্ছা, এগুলো গত ভিডিওতে আলোচনা করেছিলাম। এরপর নিউমোনিক ইউজ করতে পারি। এরপর হচ্ছে ভিজুয়ালস। নিউমোনিকটা হলো মানে আমরা পড়া মনে রাখার ক্ষেত্রে কিছু টেকনিক অ্যাপ্লাই করি। যেমন মনে করো আমি রসায়নের ক্ষেত্রে মৌলের নাম মুখস্থ করতেছি, মানে একই গ্রুপের গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে, তাহলে ওই ক্ষেত্রে হাইড্রোজেন, লিথিয়াম, পটাশিয়াম এরকম আছে। তাহলে আমি এটা মনে রাখার জন্য একটা নিউমোনিক ইউজ করতে পারি, সেটা হলো হালিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। অর্থাৎ হাতে হাইড্রোজেন, লিতে লিথিয়াম, নাতে সোডিয়াম, কেতে পটাশিয়াম, তারপর রুবিতে রুবিডিয়াম, সাজাবে দিয়ে সিজিয়াম, এভাবে। অর্থাৎ নিউমোনিকটা মূলত আমি একটা মানে এই বলা যায় যে একটা বাক্য বা কিছু ওয়ার্ড দিয়ে মানে আমি একটা পড়া মনে রাখার চেষ্টা করতেছি। এরপরে ভিজুয়ালস হচ্ছে যে আমরা মানে ছবি ইউজ করতে পারি পড়ার ক্ষেত্রে, কারণ ছবি দিয়ে বুঝলে ওটা আমাদের বুঝতেও সুবিধা হয় এবং এটা মনে থাকে বেশি, কারণ আমাদের মানে পড়ার চেয়ে চোখে দেখলে ওই জিনিসটা একটু বেশি মনে থাকে। আচ্ছা, আর একটা বিষয় আমি এখানে, সেটা হলো এফিসিয়েন্সি। অর্থাৎ এটা মূলত কোয়ালিটিটাই, অর্থাৎ আমি পড়া চেষ্টা করব মানে পড়া বেশি পড়ে যদি মানে আমি অনেক পড়া পড়ছি কিন্তু তার মধ্যে আমার বেশিরভাগই আমার মনে নেই, মানে খুবই কম মনে আছে, তাহলে ওই ক্ষেত্রে আমার পড়ার এফিসিয়েন্সিটা কম। কিন্তু আমি পড়া যদি একটু মানে কম পড়লেও আমি যতটুকু পড়ছি ততটুকুর মধ্যে আমার বেশিরভাগই মনে আছে, তাহলে ওটা কিন্তু আমার পড়ার এফিসিয়েন্সি বেশি। তাহলে আমার চেষ্টা করতে হবে ওইটা করার, অর্থাৎ পড়া আমি কম পড়তে পারলেও আমার পড়াটা যাতে কি হয়, এফিসিয়েন্ট হয়, অর্থাৎ আমার বেশিরভাগই পড়া মনে আছে। তো মনে থাকার জন্য এরপর স্টেপটা সেটা হলো রিভিশন। অর্থাৎ তোমার পড়া মনে থাকবে কখন? তুমি যদি একবার পড়ে চলে যাও, এরপর থেকে পড়াটা না দেখো, এটা আর না পড়ো, তাহলে ওই ক্ষেত্রে তোমার পড়াটা কখনো মানে কি হবে না, মনে থাকবে না। বা আমাদের বলছিলাম যে টেম্পোরারি মেমোরি একটা আছে, পার্মানেন্ট মেমোরি। তোমার টেম্পোরারি একবার পড়লে এটা টেম্পোরারি মেমোরিতে থাকে, কিন্তু তোমার পড়া মনে থাকবে কখন, যখন পার্মানেন্ট মেমোরিতে যাবে। আর পার্মানেন্ট মেমোরিতে যাওয়ার জন্য তোমার কি হতে হবে, ওইটা বারবার পড়তে হয়, অর্থাৎ এটা রিভিশন দিতে হয়, বুঝছো? আর রিভিশনের ক্ষেত্রে কিছু টেকনিক আছে, সেটা হলো অ্যাক্টিভ রিকল। মানে অ্যাক্টিভ রিকল মানে তুমি পড়ার পর ওটা জাস্ট মানে মনে করার চেষ্টা করা, মানে তোমার যতটুকুই মনে থাকে। তোমার এখানে আমি বলতেছি না যে তুমি একটা পড়া পড়ে ফেলছো তাহলে এরপর তুমি মনে করার চেষ্টা করো তোমার সব মনে পড়ে যাবে, এরকম না। বিষয়টা হলো তুমি যতটুকুই দেখবে যে একটা পড়ার পর কিছু কিছু জিনিস তোমার মানে একদম মনে আছে, আবার দেখবে যে কিছু জিনিস মানে একটু আপচা আপচা মনে পড়তেছে, আবার কিছু জিনিস দেখবে আমার একদমই মনে নেই। তাহলে যেগুলো আপচা আপচা মনে আছে দেখবে তুমি এগুলা আবার যখন দেখতে যাবা, মানে তুমি হ্যাঁ ইস এটা কি ছিল,
মানে একটু একটু মনে পড়তেছে, তাহলে তুমি যখন এটা দেখবে যে হ্যাঁ আচ্ছা এটা তো এটা ছিল, তাহলে দেখবে যে এটা আবার তোমার মনে আসে গেছে। এভাবে করতে করতে মানে এটা কি সবগুলো আস্তে আস্তে চলে আসবে। এরপর স্পেস রিপিটেশনটা মূলত মানে একটা নির্দিষ্ট সময় পর পর তোমার রিভিশনটা দেওয়া আর কি। অর্থাৎ তুমি সকালে পড়া একটা নতুন পড়া পড়ছো, তাহলে ওইটা তুমি রাতের বেলা ঘুমানোর আগে একবার রিভিশন দিবা, এরপর সকালে উঠলে নতুন পড়া পড়ার আগে আরেকবার রিভিশন দিবা। তো ওইটা একটু মানে মনে হতে পারে যে না মানে বারবার রিভিশন দেওয়ার একটু মানে প্যারা মনে হতে পারে, কিন্তু আসলে রিভিশন দেওয়াটা গুরুত্বপূর্ণ। যদি তুমি পড়া মনে রাখতে চাও তাহলে তোমার তো অবশ্যই রিভিশন দিতে হবে। এরপর যে বিষয়টা সেটা হলো প্র্যাকটিস। প্র্যাকটিসের মধ্যে কিন্তু ওই পরীক্ষার বিষয়টাও ইনক্লুডেড, অর্থাৎ আমরা বিভিন্ন টেস্ট দিই, ক্লাস টেস্ট। তো ওইগুলা মূলত আমার প্র্যাকটিসই, কারণ আমি পড়াটা পড়ে এরপর আমি অ্যাপ্লাই করতেছি প্র্যাকটিসের ক্ষেত্রে। আর প্র্যাকটিস হচ্ছে মূলত এই মানে তুমি নিজে নিজে পড়া, ওই যে আমরা বলি লিখলে মনে থাকে, তাহলে তুমি একটা পড়া শিখে ওই যখন লিখতেছো তখনও কিন্তু এটা প্র্যাকটিসই করতেছো, ঠিক আছে? তো প্র্যাকটিসের মধ্যে মূলত এগুলো সবগুলো ইনক্লুডেড। আর প্র্যাকটিস করলে কি হয়, ওটা মনে থাকে আসলে। এরপর লাস্ট যে বিষয়টা সেটা হলো পড়া গুছিয়ে রাখা। অর্থাৎ আমরা কি করি পরীক্ষার সময় যখন পড়তে বসি বা পরীক্ষার সময় তো আমরা রিভিশন দিই মূলত। তো রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমরা কি করি, কতক্ষণ এদিকে কতক্ষণ এই বইয়ে পড়ি, কতক্ষণ এই খাতায় পড়ি, অর্থাৎ আমার পড়াটা এলোমেলোভাবে থাকে, গোছানো থাকে না। তাহলে ওই ক্ষেত্রে আমার টাইমটাই বেশি লস হয়, আমরা মানে রিভিশনে মানে সময় কম পাই, কারণ এমনিতে তো পরীক্ষার আগে সময় কম থাকে। তুমি যদি এখন পড়া খুঁজতে খুঁজতে টাইম খেয়ে ফেলো তাহলে তো আরও সময় কমে যাচ্ছে। তাহলে তোমার যেটা করতে হবে সেটা হলো পরীক্ষার আগে তোমার পড়াটা গুছিয়ে ফেলতে হবে। তুমি যত বেশি তোমার পড়াটা গুছিয়ে ফেলতে পারবা, তাহলে তোমার হচ্ছে এই পড়ার ক্ষেত্রে মানে রিভিশনের ক্ষেত্রে এটা তত সুবিধা হবে, কারণ তোমার পড়া সুন্দর করে গোছানো আছে, তোমার সব কিছু রেডি আছে, তুমি জাস্ট রিভিশন দিবা, তাহলে ক্ষেত্রে এটা এফেক্টিভ হয়। এবং রিভিশনের ক্ষেত্রে বা তুমি পড়া গুছিয়ে রাখার ক্ষেত্রে মানে যদি নোট করো, তাহলে তুমি তো এমনিতে পড়ার সময় নতুন যখন পড়ছিলা তখন অনেক কিছু পড়ছিলা, কিন্তু রিভিশনের ক্ষেত্রে তুমি জাস্ট বা এই গুছিয়ে রাখার ক্ষেত্রে বা তুমি যখন নোট করবা তখন পড়াটা হচ্ছে কনসাইজ করে ফেলতে হবে। অর্থাৎ আমি নোটের মধ্যে সব কিছু লিখবো না, নোটের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং যেগুলো পরীক্ষায় লিখতে হবে ওইগুলো মনে রাখবো, এবং বাকিগুলো আমি আগে যে পড়ছি ওই কনসেপ্ট এর উপর ভিত্তি করে লিখবো। তাহলে ওই ক্ষেত্রে ওইটা আমি ছোট করে ফেলবো এবং যা পরীক্ষায় লিখতে হবে যতটুকু দরকার ততটুকুই রাখবো। তো মূলত এই বিষয়গুলো আমার পড়ার স্ট্র্যাটেজি বা আমি যেটা বলি যে স্টাডি প্ল্যান, অর্থাৎ আমি এর আগে যে টেকনিকগুলো বলছি এবং যে ফ্যাক্টরগুলোর কথা বলছি এগুলা সবগুলো মিলে আমি একটা আমার স্টাডি প্ল্যান বানাবো। তাহলে এই হিসেবে আমার পড়াশোনাটা আমি কন্টিনিউ করব। এবং এইগুলো সবগুলোই হলো আমাদের প্রচেষ্টা। আমি আগেও বলছি যে আমরা মানুষ হিসেবে যেটা করতে পারি সেটা হলো আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে পারি, কিন্তু বাকি ফলাফলটা মানে আমরা কন্ট্রোল করতে পারি না, এটা আল্লাহ তাআলার হাতে। তো এটা আমার নিজের পক্ষ থেকে যখন সর্বোচ্চ চেষ্টা করে ফেলবো, বাকিটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দিব। এটাই হচ্ছে তাওয়াক্কুল। তাহলে এভাবে করলে আমাদের ওই পড়া নিয়ে টেনশন বা এই ফলাফল নিয়ে যে মানে অনেক বেশি টেনশন থাকে বা হতাশা হয়, যে আশানুরূপ ফলাফল না হলে মন খারাপ হয়, এগুলো হবে না। যদি তুমি যদি জানো যে হ্যাঁ আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করছি, এর বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব না, তাহলে তখন আর তোমার এই কিছু না পাইলেও এটা খারাপটা লাগবে না। তো আজকের ভিডিওতে মূলত এতটুকুই। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।